স্পেশালিস্ট না আজকে আশা করবো যে ভাই দাঁড়িয়ে করবেন মাননীয় প্রধান অতিথি মহোদয় এবং লোককথা রূপকথা ছুটাও ঘোড়া যথাতথা গ্রন্থের সম্পাদক ডাক্তার আব্দুল মজিদ সাহেব এবং সুধীবৃন্দ, ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়াগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহিত্য শব্দটির জন্ম বলা হয়েছে শহীদ থেকে, তো সাথে সাথে প্রশ্ন উঠে শহীদ কিসের শহীদ? তখনই বলা হয় যে জীবনের শহীদ। তো জীবনের সহিত সম্পর্কিত যে জীবনটা কথায়, অক্ষরে, ভাষায় চিত্রায়িত হয় সেটার নাম সাহিত্য, বাকিগুলা সাহিত্য নয়। এটা সাহিত্যের একেবারে প্রাথমিক সংজ্ঞা। তাহলে রূপকথা সাহিত্য হলো কি করে? সমগ্র বিশ্ব সাহিত্যের একটি বড় শাখার নাম রূপকথা। পৃথিবীর সব সভ্য জাতির সাহিত্যের একটা অংশের নাম রূপকথা। তো জীবনের সাথে সম্পর্কিত না, এটাকে সাহিত্য কেন বলা হয়? বলা হয় এই জন্যে যে মানুষ এই আদিম যুগে যখন তার প্রযুক্তি জ্ঞান ছিল না, জীবন অনেকটা কঠিন ছিল, তখন সে চিন্তায় তার জীবনটাকে সহজ করার জন্যে কিছু রূপের আশ্রয় গ্রহণ করছে। দৈত্য দানকে হত্যা করাইছে একজন নিরস্ত্র পুরুষকে দিয়ে। এবং সর্বত্র যে সাহিত্য যেটা, লোকসাহিত্য যেটা, লোকসাহিত্য না লোককথা যেটা বা রূপকথা আমরা বলছি, সেটায় শেষ আবেদনটা হচ্ছে সত্যের জয় হওয়া, সত্যের জয় দেখানো, মানুষের জয় দেখানো। এখন এমন লোককথাও আছে, এমন রূপকথা আছে যে একটা মানুষ, সে কিন্তু মানে এক আঙ্গুলা, তার সাইজ একটা আঙ্গুলের সমান। এখন সে সর্বত্র ঢুকতে পারে, সবখানে যেতে পারে এবং সব চাবি খুলতে পারে এবং সব প্রয়োজনীয় জিনিসে সরিয়ে নিতে পারে, এইভাবে পঙ্গু করে দেয় তার শত্রুকে। এটা রূপকথার বৈশিষ্ট্য। তিনি সম্পাদনা করেছেন। তিনি যদি এটাকে সম্পাদনা না বলে রচনা বলতেন, তারপরে আমি তাকে সাধুবাদ দিতাম। কেন সাধুবাদ দিতাম? যে এই গল্পের চরিত্রগুলোর মধ্যে অনেক চরিত্র আমরা হয়তো নাম জানি, কিন্তু একটা গল্প ভালো করে আমরা ওই যে দাদিমার ঝুলি বা এই ধরনের বই থেকে, এই দৈত্য দান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সব ভুলে গেছি এবং এই সমস্ত বই এখন আর বাজারে নাই আমাদের দেশে। আমাদের দেশে কি আছে? এই রূপকথার জায়গাটা চূড়া সাহিত্য, যেটাকে আমরা কি বলে, এটার নাম একটা এই যে গোয়েন্দা সাহিত্য। মিথ্যাচার ছাড়ার কিচ্ছু না। বাংলাদেশে কোনো কি জানি একটা সিরিজই আছে, অনেক বই, অনেক বই, তার মানে বিশ্বের বিভিন্ন জায়গায় অপারেশন করে এইটা করতেছে ওইটা করতেছে, কি যেন তার নাম আমার মনে পড়তেছে না। জি, মাসুদ রানা। বিশ্বাস করেন মাসুদ রানা বলে বাংলাদেশে কিচ্ছু আছে? কি ব্যবসা করতেছে? ব্যবসাটা কি করতেছে? ব্যবসাটা করতেছে আপনার আবেগকে নিয়ে, আপনার যে ইমোশনটাকে ব্ল্যাকমেইল করে সাহিত্যের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা এটাকে বাধা দিই না, কারণ একটা কিশোর একটা সাহিত্য পড়লে ভাষা তার কিছু শিখবে, কিন্তু সেখানে কিছু কৌশল শিখিয়ে দেওয়া হচ্ছে সেই সাহিত্যের মধ্যে। কিন্তু এই রূপকথার সাহিত্যে সেটা নেই। এখন এই জিনিসটা রিভাইভ করার জন্যে ডাক্তার আব্দুল মজিদ সাহেব যে কাজটা করেছেন, এটাকে আমরা একটা ভালো কাজের সূচনা অবশ্যই বলবো। এই জন্য বলবো যে তার প্রতিটি গল্পের শেষ একটা মরেল আছে, সেটা হলো সত্যের বিজয় হবে, মহতের জয় হবে। হ্যাঁ, যত ক্ষুদ্র হোক না কেন মানুষ, সে যদি থাকে তাহলে দৈত্য দানও কোনো কথা না। হ্যাঁ, সে কৌশলটা বের করে ফেলবে, কোন পাত্র কোথায় নেবে, কিভাবে রাজকন্যাকে জাগিয়ে তুলতে হবে। হ্যাঁ, পঙ্কিরাজগুলা থাকুক বা না থাকুক, পঙ্কিরাজগুলার অস্তিত্ব কোনো কালেও ছিল না।
দেখুন আমাদের এই যে আমাদের দেশের যে রূপকথা আছে, রূপকথা সাহিত্য, আরবের রূপকথা সাহিত্য কোনটা? আলিফ লায়লা। সেখানে দৈত্য, দানব, জিন, পরি, ভূত ভর্তি একেবারে। যেটাই মানুষ পারতেছে না সেটা ওটা দিয়ে করিয়ে নিচ্ছে। মানে তার ভক্ত একটা দৈত্যকে দিয়ে, হ্যাঁ, দুষ্ট মানে কি বলে, এই দুষ্ট যে অপশক্তি আছে সেটাকে হত্যা করে ফেলছে। এই জন্যই আলিফ লায়লা, আলিফ লায়লা পৃথিবীর ইতিহাসে একটা মুখ্য সাহিত্যের মর্যাদা নিয়ে আছে। একটা মাত্র প্রেরণার কারণে, মহত্বের জয়, বুদ্ধির জয় বা সততার জয়। এই নিয়ে এখানকার গল্পগুলো সব কয়টা গল্পেই আমি এই জিনিসটা দেখেছি। আমি কয়েকটা পড়েছি, সব পড়েছি তা বলবো না, যেমন, কিন্তু আমার সমালোচনা আছে, আমার আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আধুনিক ভাষায় যদি আমরা পঙ্কিরাজ বলি প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমাদের কবিরা অজস্র পঙ্কিরাজ চড়ে এবং চড়ায়, কেউ তাকে ইয়ে করে না, কারণ সে কল্পনার জীব। আমাদের একজন সাহিত্যিক যদি একটা কাজ যদি করেন, যে এই যে বুলতা ভ্রমরা অমুক তমুক এগুলো না এনে এগুলোকে মানুষ করে দেন, আবুল, খল, সলই, মলই, তখই, এই নামগুলো দিয়ে যদি তিনি এই সাহিত্যটা আনেন, বিশেষত আমি বলছি যে যে মানুষগুলোকে আনা হবে সেগুলো যদি মুসলিম হয়, শয়তান হোক, সেও মুসলিম নামে থাকুক, আর যে বিজয়ী হবে, হ্যাঁ, তার নামটাও মুসলিম হবে। কারণ আমরা শতকরা 90 জন মুসলিম অধ্যুষিত দেশ, এবং আমাদের মধ্যে এই যে বাংলাদেশের শিক্ষার হার কত এখন? জি 47, আমি 65 বলতেছি। 65-এর মধ্যে একটা প্রপোর্শন যদি আমরা করি, একটু বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখবো এই 65-এর বড় একটি অংশ কিন্তু আমাদের যে সনাতনী যে ভাইয়ারা আছে তাদের মধ্যে কিন্তু শিক্ষা অনেক আগে ঢুকে গেছে। আধুনিক শিক্ষা তারা অনেক আগে গ্রহণ করছেন, এখানে হিংসা করার কোনো কারণে তারা অগ্রবর্তী ছিলেন চিন্তায়, এবং তাদের মধ্যে নিরক্ষরতার হার হবে শূন্য। আর যে এই যে 65-র মধ্যে 35% রইল, তার প্রায় সবই হবে মুসলিম। আমি কি আমার কথাটা বোঝাতে পারতেছি আপনাদেরকে? এই জন্যে মুসলিম চরিত্রের নাম দিয়ে তিনি যদি নিজের রূপকথা রচনা করেন, আর আমাদের বাচ্চারা, আমাদের মারা যদি গ্রহণ করে, বাচ্চারাও গ্রহণ করবে। হ্যাঁ, এটা কি করবে? এই চরিত্রগুলো, এই চরিত্রগুলোর একটি কাজ হবে, তারা কিছু অসম্ভবকে সম্ভব করে ফেলবে। লটারি দিয়ে না, লটারি দিয়ে না, সেটা একটি মন্ত্র দিয়ে। সেই মন্ত্রের নামটা আল কোরআন থেকে নিলে কি হয়? সে আর কিচ্ছু পারে না, নিরাশ হয়ে গেছে, শুধু কি যেন খতমে ইউনূস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, সারা রাত জপছে, সকালে উঠে থেকে তার সমস্যার সমাধান হয়ে গেছে। কিংবা একজন তাকে এসে বলে দিচ্ছে যে এইটাকে ঘায়েল করতে হলে তুমি এখনই যাও। এটাও রূপকথার নতুন একটি রূপ হবে। আমি রূপকথার এই যে সংকলন, এটাকে এই সময়ে এসে মহৎ সাহিত্য হিসেবে ঘোষণা দিতে চাই। নাম্বার 1, 1 নম্বর, আমি মানে বয়স তার 65 বছর, ডাক্তার সাহেবের বয়স 65 বছর, তো ধরে নিচ্ছি তিনি আরো 90 হতে কত দিন লাগবে? 25, 100 ধরে ফেলবো না, না ওই সময়টা অবসরের জন্য দিয়ে দিলাম, রিটায়ারমেন্টের না, 10 বছর রিটায়ারমেন্টের জন্য রাখি। আচ্ছা আচ্ছা, তাহলে 135 বছর। এই 35 বছর তিনি যে ধারাটির জন্য কাজ করবেন, আমি আবেদন করব তার কাছে। তার সেই প্রতিভা আছে, শক্তি আছে, ধৈর্য আছে, কিন্তু আসলে তিনি যে কিভাবে গল্পে গেলে আমি বুঝি না। এটা তো কবির চরিত্র, লেখে ফেলে দেয়, তারপরে খুঁজে পায় না, হারিয়ে ফেলে, ওনার ছেলে যে বয়ানটা দিয়ে গেল, এগুলো তো কবিদের, বুহেমিয়ান কবিদের ব্যাপার। হ্যাঁ, তো এইটা ছেড়ে দিতে হবে আপনার। বলছেন এবার রিটায়ারমেন্টে যাবেন,
তারপরের বাকি 35 বছর যেটা আমাদের প্রধানমন্ত্রী অতিথি মহোদয় দিয়েছেন, আল্লাহ আমরা দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ ওই 35 বছর আমাদেরকে দেবেন আপনি নতুন জাতের নতুন ধরনের আধুনিক রূপকথা রচনার জন্য। আল্লাহর রাস্তায় চেষ্টা করেন, এটা অসম্ভব নয়। আমরা এখন যে জিনিসটাতে হারিয়ে ফেলেছি, থিমটা হারিয়ে ফেলেছি। আমরা জীবনের যে দিকদিশা, মূল নীতিবোধ যেটা, সেটা হারিয়ে আমরা বিজয়ী বীর বানাচ্ছি কাদেরকে? যারা ঠক, যারা প্রতারক, যারা সমাজ এবং সবকিছুকে লুণ্ঠন করতে শুরু করছে, তাদেরকে আমরা হিরো বানাইছি। আর সৎ মানুষদেরকে একেবারে পরাজিত করে। এমনিতে তো ওরা কিছুটা পরাজিত এবং পরাজয় মেনে নিয়ে আসছেন। আমি ডাক্তার সাহেবকে বলবো সেই ধরনের চরিত্র সৃষ্টি করা, যারা যারা সততার উপরে ভিত্তি করে রূপকথার মতো আমাদের সামনে আসবে। আমি আমেরিকান সাহিত্য পড়ি, এদের আমেরিকান একজন স্টারের যদি পড়েন, তাহলে তার সারাটা জীবনে আপনি যেটা পাবেন সেটা ড্রাগসের ব্যবসা অথবা লটারি অথবা অন্য কোনো ইল্লিগেল, আমেরিকা ইল্লিগেল ঘোষিত কোনো একটা কাজ, যেটার মাধ্যমে সে স্টার হয়। এই জন্য আমেরিকান জাতি তার খাবার আছে, ঠিক আছে, হ্যাঁ, তার খাবার আছে, বিলাবার আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু নৈতিকতার দিক থেকে তারা এই বোধহয় সর্বাপেক্ষা পিছনে পড়া একটা জাতি। আর এইটার প্রমাণ তো এখানে নয়। এই যে রাশিয়া যেটা করতেছে, এটার মূল নায়ক তো তার। এই যে তথাকথিত একটা সাপোর্ট দিয়ে তার নেটোকে বলছে করো, আর নেটো এখন বিপদে পড়েছে, নেটোর বর্ডারে চলে গেছে রাশিয়া। হ্যাঁ, এখন কি করবে? বাবা অস্ত্র দে, আমাকে টাকা দে, ডলার দে, অস্ত্র নে। আমেরিকা এখন তার অর্থনীতিকে চাঙ্গা করে ফেলতেছে এই মাধ্যমে, এই কুচক্রের মাধ্যমে। এখন যে যুদ্ধটা, ইউক্রেন বনাম রাশিয়ার যে যুদ্ধ, এটা তো সেই প্রাচীন পদ্ধতি রয়ে গেছে। যদি অসততার পদ্ধতি নতুন নতুন হতে পারে, তাহলে সততার পদ্ধতি নতুন নতুন হবে না কেন? এখন আপনার কাছে বললেই, আমি যখনই একটা যৌক্তিক কথা বলবো, আমাদের পণ্ডিতরা সবাই বলে না না এটার বিরুদ্ধে, ওইটা হয় না, এটা হয় না। কিন্তু যদি আমি রূপকথা বলে ওইটা বলে ফেলি, কোনো বেটার ক্ষমতা আছে বলবেন যে এটা সম্ভব না? আমি তো নামই দিয়ে দিচ্ছি রূপকথা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? অতএব এই ধরনের সাহিত্য হওয়া উচিত, আপনারা বলেন হওয়া উচিত কিনা? একটু হাত তুলে দেখেন না। আলহামদুলিল্লাহ, মহিলারা, আমার কাউসার জাহান লিপি তো হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের বুট পেয়ে গেছি। এখন এই বুট আমি নিলাম না, আমার পক্ষে সম্ভব না। এটা এই প্রতিটি বুট ডাক্তার আব্দুল মজিদের বাক্সে গেল। আমার সিদ্দিক যেটা বলেছে যে আগামী বছরের বই মেলার আগে আপনার আরেকটি গ্রন্থ চাই, রূপকথা, এবং সেটা হবে আপনার বানানো রূপকথা। আমি তো বলছি যে আমাদের যে চরিত্রগুলো, কি বলেন, গোয়েন্দা চরিত্র যেগুলো, বিশ্ব সাহিত্যেও তাই, এই গোয়েন্দা চরিত্রগুলো তাদের সৃষ্টি, এবং এইগুলোকে পুঁজি করে মানুষের ইমোশনকে ব্ল্যাকমেইল করে একজন লেখক 1 মিলিয়ন 2 মিলিয়ন বই বিক্রি করে বিলিয়নিয়ার হয়ে যায়, যেটা এই বাংলাদেশে নাই। তো আমি আবেদন করব, আপনার এই ফর্মটাকে আপনার সম্পাদনায় না, আপনার রচনায় নিন দয়া করে, আর রূপকথা দিন। আর নামগুলো, চরিত্রগুলো যদি আমাদের হিন্দু মুসলিম নামে হয়, তমাল টমাল ইত্যাদি, মুসলিম নাম বলতে ইব্রাহিম ব্যবহার করার দরকার নাই, ইউনুস দরকার নাই, মোহাম্মদ দরকার নাই। হ্যাঁ, আপনি তমাল কামাল হয়ে জাতীয় কিছু নাম টাম দিয়ে আর কি যদি করেন, তাহলে আপনার বই কিন্তু খাবে, আমাদের মহিলারা খাবে, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। আমি আর কথা বাড়াবো না। আমার আন্তরিক শ্রদ্ধা আপনার জন্য, এবং আপনার এই বইটা প্রথমত প্রচ্ছদটা কে এঁকেছে আমি জানি না, প্রচ্ছদটা আমার বড় পছন্দ হয়েছে, ভীষণভাবে পছন্দ হয়েছে। তো এই সুন্দর প্রচ্ছদের জন্য, এবং ভেতরের যেহেতু সকল গল্পের ইতিবাচক সমাধান আপনি করেছেন, প্রতিটি গল্পের এন্ডিংটা যেহেতু ইতিবাচক, আমাদের এখন ইতিবাচক হওয়া দরকার, ইতিবাচক সাহিত্য সৃষ্টি করা দরকার, রূপকথা সৃষ্টি করা দরকার, খুব দরকার। আপনার প্রতি অনেক অনেক আশা রেখে মঞ্চের এবং সামনে উপবিষ্ট সকল সুধীজনকে সশ্রদ্ধ সালাম জানিয়ে, দোয়া চেয়ে, আর রোজার হকটা সকলে আদায় করার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি, সেই আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অসংখ্য ধন্যবাদ বাংলা সাহিত্যের শক্তিমান কবি কালাম আজাদ স্যারকে। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমরা সম্পাদকের অনুভূতি শুনব। গ্রন্থ সম্পাদকের এখন অনুভূতি পেশ করবেন লোককথা রূপকথা চুঠাগোড়া যথাতথা গ্রন্থের সম্মানিত সম্পাদক ডাক্তার আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অধিবেশনের এই সভার সম্মানিত সভাপতি, সিলেটের কণ্ঠস্বর, জাতির বিবেকের একজন আফতাব চৌধুরী, শ্রদ্ধেয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর মাইমুল আহসান খান, যিনি প্রকৃত সমাজকর্মী গড়ার কারিগর। মঞ্চে আরো উপস্থিত আছেন মুখ্য আলোচক কবি কালাম আজাদ, যার অত্যন্ত সুন্দর কথা আমরা একটু আগে শুনলাম। আর আরো আমার সামনে যারা উপস্থিত আছেন সম্মানিত কবিবৃন্দ আছেন, আরো সুধীবৃন্দ এবং ছোট ছোট শিশুরাও আছেন আমার ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকের এই সভায় এখানে এই আমার যে প্রশংসা করা হচ্ছে, আমাকে যে এইরকম একটা ফোরামে সম্মানিত করা হবে, এটা আমার কল্পনার অতীত ছিল। আমি সামান্য কৃষক পুত্র, আমি অভিভূত। আমি কি বলবো, এ আমার পাওনা বলা যাবেই না, এটা আমার অতিরিক্ত একটা পাওনা। কোনো এক চক্রে আমি হয়তো এমন একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, এই জন্য আল্লাহকে আমি লাখো শুকরিয়া জানাই। আসলে আমার এটা মৌলিক কোনো লেখাও না। আসলে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং বয়সও হয়েছে। বলা বলি করতেছিল আমার ডাক্তাররাই যে আমার বিভিন্ন কারণে আমার আয়ু আর বেশি নাই, এরকম কানে আসছিল। তখন মনে হচ্ছিল যে শোয়া পাখি তো উড়েই যাবে। হ্যাঁ, সেই হাসন রাজার কথা, উইরা যাইবে শোয়া পাখি, পড়ে রবে কায়া, কিসের খেস কিসের দেশ, কিসের মায়া দয়ারে। হ্যাঁ, কিন্তু মায়া থেকেই যায়। আমাদের আগামী দিনের যারা নাগরিক, আমাদের যারা আগামী দিনে জাতির ভবিষ্যৎ, আমরা যারা বৃদ্ধ হয়েছি, আমাদের নাতিপুতি, এদের জন্য মায়া থেকেই যায়। অনেক লেখায় লিখেছি, আমার ছেলে বলেছে সব হারিয়ে গেছে, কোথায় ফেলে রাখি। ওই কেমন একটা, আমার আসলে কবি হওয়ার একটু শখ ছিল। কবিতা আমার খুব পছন্দের বিষয় এবং কবিরা আমার পরম শ্রদ্ধার বিষয় আসলে। ওই জন্য ওই রকমও আমারও একটা স্বভাব ছিল। আমিও 2-4টা কবিতা লিখেছি, হারিয়েছে। যাই হোক, কেন আমি এই গ্রন্থ লিখলাম সেটা বলি। যে ছোটবেলা থেকেই আমি এই সমস্ত পড়তে ভালোবাসতাম এবং এইগুলি শোনাতাম। আমি যখন হাই স্কুলে পড়ি, আমার তখন একটা ছাত্রী ছিল, তাকে এই গল্প বলতাম, সে গভীর মনোযোগ দিয়ে এটা শুনতো। আবার দেখলাম যে আমি যখন বড় হলাম, সেই ছাত্রীর যে ছেলে মেয়ে, সেরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনে। তারপরে আরো বড় হয়ে গেলাম, সেই ছাত্রীর নাতিরাও খুব মনোযোগ দিয়ে এই গল্পগুলো শুনে। তখন আমি মনে করলাম যে আমাদের নাতনি যারা আসছে ভবিষ্যতে, এরকম সুন্দর সুন্দর গল্প হয়তো পাবে না। আর পুরনো গল্পগুলো কেমন যেন পুরনো হয়ে গেছে, কোনোটা অনেক বড়, কোনোটা বিদেশি কথাগুলো দেখা যায় যে নামটা এমন বিদঘুটে যে এগুলো আসলে নাম পড়তেই দাঁত ভাঙা অবস্থা। এই সব চিন্তা করে আমি নিজে তো ভালো লিখতে পারি না, তো আসলে ওই সমস্ত গল্পগুলোই একটু যুগোপযোগী করে বর্তমান যুগের যারা এই
কি বলবো, যাকে আধুনিক দাদি নানি, তারা যেন গল্প বলতে পারে। আমি নিজেও যখন আমার নাতিদের গল্প বলতে যাই দেখি যে আর মনে আসে না, বয়স হয়ে গেলে আসলে মনে আসতে চায় না। তো সামনে যদি একটা গল্পের বই থাকে সেটা পড়ে তারপরে নাতিদের শোনায় তাহলে ভালো হয়। তো এমন একটা চিন্তা ভাবনা থেকে আমি এই বইটা আসলে লিখতে শুরু করেছিলাম। আরিফ আমাকে খুব উৎসাহ দিয়েছিল, আমার ডাক্তার আরিফ আমার ছাত্র, আমার সহকর্মী, সেই আসলে দৌড়াদৌড়ি করে এই প্রকাশনের কাজটা করেছে। সে না করলে হয়তো এটা ওই কথায় হারিয়ে যেত। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমার খুবই ভালো লাগছে যে কবি ফোরাম থেকে আমাকে এই বইয়ের উন্মোচন অনুষ্ঠানে আনা হয়েছে। আমার এই উন্মোচন অনুষ্ঠানে কবি ফোরাম এসেছে, যে এটা কাকতালীয় ভাবে এটা আমি হয়তো পেয়েছি। তো আমি আসলে অভিভূত। আমি সিলেটে আসলে আসতে চাই নাই। কম্পিটিশন পরীক্ষায় যখন আমরা একজন টিকলাম শিক্ষক হিসাবে, তখন সবাইকে পোস্টিং দিল, আমাকে আর দেয় না। শেষমেশ সিলেটে খালি ছিল, যে কোনো ভাবে আসলাম। তো আসার আগে আমার শ্বশুর মশাই একটা কথা বলেছিলেন, বলে যাও বাবা, কেন দ্বিধা করো, সবাই কেন না করে, সিলেট হলো সত্যিকারের ভদ্রলোকদের স্থান, বাবা শাহজালাল। আমি আসলাম এবং সিলেটের মানুষের সাথে মিশলাম, আমার এতই ভালো লেগে গেল যে আমি থেকেই গেলাম। যৌবনে আসছিলাম, আজকে বৃদ্ধ হয়ে গেছি। আর এই আফতাব ভাই আজকে সভাপতি, আমি আফতাব ভাই বললাম, আসলে উনার লেখা পড়ে উনার কথা শুনে আমার হৃদয়ে উনি বড় ভাই হিসাবে একটা আসন গেড়েছেন। ওনার সভাপতিত্বে আমি যে এইরকম একটা অনুষ্ঠানে আসতে পারবো, এটা আমার জন্য খুবই সৌভাগ্য। আর মাইমুল আহসান খান সাহেব, ডক্টর খান, আমার টেবিলে একদিনই গেছিলেন এবং আমাকে বইটা নিয়ে লেখা দেখে উনি একটা বসে উৎসাহ দিলেন। তো এই লোকটাই আমার এসে দিকে এখানে প্রধান অতিথি হয়েছেন। আর কবি সাহেব যে এত সুন্দর করে আলোচনা করেছেন, যাই হোক, এই সম্মানের উপযুক্ত হয়তো আমি না, আমাকে কিছুটা তোলা দেওয়ার জন্যই কবি সাহেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি খুবই গর্বিত হলাম এবং অভিভূত হলাম, এবং আল্লাহ আমাকে যদি হায়াতের দারাজ করেন, হায়াত দেন, আমি লিখতেই থাকবো ইনশাল্লাহ। আর এই পুণ্যভূমি, এই শাহজালালের পুণ্যভূমি, এই মানে কি বলবো, এই কবিতা গানের এই পুণ্যভূমি সিলেট, এই পুণ্যভূমির সকল মানুষ সুখে থাকুক, পুণ্যভূমি সুখময় হোক, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি ডাক্তার আব্দুল মজিদ সাহেবকে। অত্যন্ত চমৎকার অনুভূতি শুনছিলাম। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মাইমুল আহসান খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সকলের শ্রদ্ধাভাজন সভাপতি আফতাব চৌধুরী, সাংবাদিক, কলামিস্ট, তার সাথে আমার জানাশোনা নেই, তবে সকলেই যেভাবে তাকে আপনজন হিসাবে সম্বোধন করলেন তাতে বুঝতে পারি যে তিনি সকলের প্রিয়। আর আমার পাশে উপবিষ্ট কবি ভাই যেভাবে আলোচনা করলেন এবং এখানে যে আন্তরিক কথাবার্তা হচ্ছে, এখানে যে যা মনে পোষণ করা হচ্ছে তাই বলা হচ্ছে, এই কথাটার গুরুত্ব খুব বেশি আজকের দিনের সমাজে। কারণ অধিকাংশ সভা সমিতিতেই আসলে কার কথা যে মনের কথা আর কার কথা যে ঠোঁটের কথা বোঝা যায়, এবং এটা আমাদের জাতীয় চরিত্রের ভিতরে ঢুকে গেছে। এবং আমার কাছে মনে হয় সে রাজনীতি থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল পর্যন্ত সকল ক্ষেত্রেই, আমার কবি ভাই বলছে কি, ওনার কাছে একটা বোতল আছে, সেটার নাম হচ্ছে মুনাফেক। সেটার একদিকে চুন আর অন্যদিকে জর্দা,
সেজন্য এটা খুললে কোনটা পাবেন তার কোনো ঠিক নাই। সেজন্য সে একবার কখনো চুনও দেখাইতে পারে আপনাকে, কখনো জর্দ দেখাইতে পারে। সেজন্য এটা মুনাফিক। তা আল্লাহ আমাদের মুনাফিকি থেকে হেফাজত করুন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রূপকথাকে অনেকে মুনাফিকি মনে করে, এবং এটা মুসলমানদেরকে পিছিয়ে ফেলে দিছে। কবিদেরকে মুসলমানরা ঘৃণা করা শুরু করেছে, সেজন্য বদ কবি সব সৃষ্টি হয়েছে। আসলে যে থিমটা, সাবস্টেন্সটা বড় ব্যাপার, এইটা আমরা ভুলে গেছি। সারাংশটা, মানুষের সারাংশ কি? আত্মা। দেহটা ততক্ষণই কার্যকর থাকবে যতক্ষণ আত্মাটা থাকবে। এই লেখা ঢোকার পেছনে এখানে কয়েকটা আত্মার খবর আমরা পাই। একটা আত্মা হচ্ছে যিনি বইয়ের সম্পাদক বলতেছেন, কেউ বলেন যে এটা রচনাকারী বললেও কোনো অসুবিধা নাই, আমি সেই সব বিতর্কে যাব না, সেটা প্রয়োজনীয় বিতর্ক নয়। তবে এখানে সবচেয়ে মূল্যবান আত্মিক সম্পর্ক আমি মনে করি আমাদের ডাক্তার আব্দুল মজিদের সাথে সবচেয়ে আত্মিক সম্পর্কের প্রমাণ যিনি দিয়েছেন ডাক্তার আরিফ। এই সম্পর্কটা একটা স্বর্গীয় সম্পর্ক। ছাত্র শিক্ষকের সম্পর্ক যদি পৃথিবীতে না থাকতো, তাহলে শুধুমাত্র জৈবিক সম্পর্ক মানুষকে মহত্তর জীবনের তাড়নায় নিতে পারত না, একে অপরের পরিপূরক। আমি সবচেয়ে খুশি হতাম যে এই অনুষ্ঠানটা যদি বলা খুব সহজ, আমি যেটা বলতেছি এটা বলা খুব সহজ, করে দেখানো কঠিন। আপনারা এত সময় ধরে, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনতেছেন, এটা কম বড় বিজয় না লেখকের জন্য, আরিফ সাহেবের জন্য, এবং ডাক্তার যে মফিজ না আব্দুল মজিদ, ওনার ছেলের জন্য, ওনার পরিবারের জন্য। এটা যদি সবচেয়ে উত্তম হতো যদি দিনের বেলা হতো, আর এই ছোট ছোট বাচ্চারা এসে এই গল্পগুলি পড়তো এবং বলতো এবং বুঝতো। এবং আমি হয়তো আমার জীবদ্দশায় দেখব না, তবে আমি আশা করি এত বড় একটা জাতি একেবারে বিভ্রান্ত হবে না, একেবারেই মুনাফিকিতে ভরপুর হয়ে যাবে না। ফিরে আসবে, সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসবে, সত্যের পথে ফিরে আসবে। আর সত্যের পথে ফিরে আসতে গেলে এই ধরনের লেখালেখি বাচ্চাদের হাতে তুলে দিতে হবে। এটা যে বাচ্চাদের মনোজগতে আসলে মা বাবা প্রবেশ করতে পারে। মা বাবারা প্রবেশ করতে পারে না বলেই শিক্ষকের প্রয়োজন হয়। প্রয়োজন হয় দাদি, দাদা, নানা, নানির। এখন তো জিন টেস্ট করে দেখা যাচ্ছে যে মা বাবার সাথে বাচ্চাদের জেনেটিক সম্পর্ক অনেক কম। দাদা দাদি, নানা নানির সাথে হচ্ছে তাদের জেনেটিক সম্পর্ক বেশি। এমনকি সে কি খাইতে পছন্দ করবে, কি খাইতে পছন্দ করবে না, কি হইতে চাইবে, কি হইতে চাইবে না, সেইটা তো দাদা দাদি, নানা নানির প্রভাবই বেশি। সে সায়েন্টিস্ট হইতে চাইতেছে কারণ তার দাদা বা নানা নানির মধ্যে কেউ সায়েন্টিস্ট ছিল। কবি হইতে চাইতেছে ওনাদের মধ্যে কেউ। বাবা কিন্তু হয়তো বা ধাক্কাইতেছে তাকে ডাক্তার বানানোর জন্য, নাবিক বানানোর জন্য, বা লয়ার বানানোর জন্য। তো আল্লাহর এই সৃষ্টি এমন এক সৃষ্টি যে আল্লাহ নিজে বলেন যে আমি ইনফিউজ করেছি, আমি ফুঁকে দিয়েছি, আমার থেকে কিছু গুণ এখানে ফুঁকে দিয়েছি। সেই গুণের কারণে মানুষ সৃষ্টিশীল হতে চায়। ডাক্তার আব্দুল মজিদ যে লিখে যাচ্ছেন এটা অবশ্যই ওনার কষ্টসাধ্য ফসল, কিন্তু এইটা আল্লাহ ফুঁকে দিয়েছেন আপনার আমার মধ্যে যেমন ওনার মধ্যে তেমন। পার্থক্য হচ্ছে উনি চর্চা করতেছেন, আমরা চর্চা করতেছি। আমাদের মধ্যে যারা সঠিকভাবে চর্চা করতেছে তাদের লেখা সামনে আসতেছে, তাদের কথা মানুষ দেখতেছে। এখন দুনিয়াটা হয়ে গেছে একটা মার্কেটিং এর জায়গা। ওই যে আপনারা বলেছেন যে সত্যপন্থী লোকরা পরাজয় মেনে নিয়েছে,
তারা পরাজয় কেন মেনে নিয়েছে? তারা আইসোলেটেড, তারা একে সে মনে করেন আমি সৎ জীবন যাপন করতেছি, আমি আল্লাহর রাহে সৎ আছি। তো আপনি আল্লাহর রাহে সৎ থাকবেন, যে চারিপাশে তো শয়তান ঘিরে ফেলেছে। এই শয়তানদের হাত থেকে আপনি রক্ষা করার জন্য নিজেদের ঐক্যবদ্ধ। সৎ লোকদের ফোরাম নাই, এই কবি ফোরাম, সৎ লোকদের ফোরাম হোক, সাহিত্য সভা সৎ লোকদের ফোরাম হোক, এই আলোচনা সভা সৎ লোকদের ফোরাম হোক। এই বাবুরা ভবিষ্যৎ, দেশের জাতির ভবিষ্যৎ। একটা বাবু দেখলাম ওখান থেকে, আমি ভাবতাম সে ইয়ে করবে, এই মোবাইল টিপবে বা দেখবে, দেখলাম যে না, সেখানে গিয়ে এখানে কে কি মুভমেন্ট করতেছে সেটা তোলার চেষ্টা করতেছে। এই যে ইনকুইজিটিভনেসটা, এইটাতে একটা ছোট্ট বাচ্চাকে জন্ম, ওই যে বাবু কে জন্ম দিবে? এই জন্ম দেওয়াটা দায়িত্ব কিন্তু আবার মা বাবার সবচেয়ে বেশি। সেন্ট্রাল এশিয়া সম্পর্কে আপনারা জানেন কিনা জানি না, এই যে কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিয়া, আজারবাইজান, এই অঞ্চলের লোকরা মানে ইয়াং বাবা মাকে ধমক দিয়ে তাদের 2 বছরের বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। দুধ খাওয়ানোর পরে আর খাওয়া শিখলেই দাদা দাদি বা নানা নানি কেউ আইসে বাপ মারে ধমক দিয়ে, এই তোরা বাচ্চা বলতে জানিস, বাচ্চা নষ্ট করে ফেলবি, বাচ্চা জোর করে সালিশ বসে বাচ্চা জোর করে নিয়ে যায়। যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে নিয়ে যায় হচ্ছে পুলিশ আইসে, এখানে এসে দাদা দাদি নানা নানি নেয়। এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। বহু স্বামী স্ত্রী ঝগড়াঝাটি পর্যন্ত বন্ধ হয়ে যায় এইটা করার কারণে। দাদা দাদি নিয়ে গেছে একজন, নানা নানি নিয়ে গেছে একজন, এখন এরা ঝগড়া করবে কি নিয়ে? এদের ঝগড়া থামে গেছে, এখন এরা এদেরকে দেখতে যায়। এবং আল্লাহ রসুলেরও দেখেন জীবন কি, মা হালিমার কাছে তাকে পাঠিয়ে দেওয়া হলো লালন পালনের জন্য। তো কোনটা যে জীবনের রূপ কথা আর কোনটা যে আসল কথা, এইটা অনেক সময় আমরা বুঝতে পারি না। যেটা বাস্তব আর যেটা বাস্তব নয়, এই দুইটার মধ্যে পার্থক্য অনেক সময় খুবই ক্ষুদ্র বা ছোট রেখা দ্বারা চিহ্নিত। এটা অত বড় রেখা দ্বারা চিহ্নিত না। কে যেন এই ডাক্তার আব্দুল মজিদ সাহেবের পরিচয় লিখতে গিয়ে সেখানে লিখেছেন, নিজ জীবনে সঞ্চয় নেই, বরং যা কিছু সংসারে শুরু তো ছিল তাও নেই। দা মিথ্যা কথা। যে কে লিখছেন আমি জানি না, তার নাম এখানে নেই, এটা দা মিথ্যা কথা। আপনার জীবনের যে অর্জন, আপনার অফিসে আপনাকে আমি দেখেছি 10 মিনিট 15 মিনিট হবে একদিন, আরেকদিন 2 মিনিট কি 3 মিনিট। বিশ্বাস করুন, আবার প্রথমে আমি বলেছি যে আমাদের মনে কোনটা আর মুখে কোনটা এখন আর কেউ বিশ্বাস করে না। আমি মন থেকে বলতেছি, আপনার ওখানে বইপত্র দেখে এবং আপনার পড়া দেখে আমি আপনাকে একটা মহামূল্যবান সম্পদ হিসেবে চিহ্নিত করছি। কিন্তু আমি জানি না কাকতালীয় ভাবে হোক, প্যারাডক্সিক্যালি হোক, কিভাবে আমার নাম এখানে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা সত্যি সত্যি আমার নাম। আমি ভাবতেছি আবার স্বপ্ন টপ্ন দেখতেছি না তো। তো এখন ওনাকে পরিচয় করানোর জন্য কে যেন আগে আসছে, আমি ওনাকে চিনি। এই কথা বলতে উনি একটু অফেন্ডেড হইল, যিনি আমাকে পরিচয় করাইতে আসছে। এটা স্বাভাবিক না, একজন লোক পরিচয় করাইতে আপনার পরিচয় করানো লাগবে না, আমি চিনি। এখন সেই লোক ভাবতেছে কি রে, আমি প্রধান অতিথিকে পরিচয় করে দিতেছি লেখকের সঙ্গে, আর আমি জানি না এটা ওনারা পরিচিত, আর উনি এখন বলতেছে চিনি। তাহলে হয়তো বা সঠিক কথা বলতেছে না বা কিছু একটা, তো আপসেট হওয়ারই কথা। আপনার জীবনের অর্জন যদি টাকা দিয়ে নির্ণয় করে কেউ, যে ব্যক্তি করতে আসুক জীবনে, আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমাদের জীবন যদি কেউ টাকা দিয়ে মূল্যায়ন করতে আসে, তাইলে আমি বলবো যে তারা আমাদের প্রতি অন্যায় করতেছে। আমি আমার এক শিক্ষককে, আমি খুব শেষ করে ফেলবো এখনই, আমার শিক্ষককে বলছিলাম যে স্যার আমার খুব কষ্ট লাগে আপনাকে দেখলে, যখন ওনার বয়স অনেক হয়ে গেছে, উনি তখনও ভাড়া বাড়িতে থাকতেন ঢাকায়। কেন কষ্ট লাগে বাবা? যে আপনাকে দেখলে আমার কষ্ট হয়। বলে কেন বলো? আমি বলি স্যার আপনি এখন পর্যন্ত ভাড়া বাড়িতে থাকেন, আপনার একটা অ্যাপার্টমেন্ট নাই বা একটা বাড়ি নাই ঢাকাতে,
অথচ আপনি কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন সে পাকিস্তানের প্রথম দিকে। আপনি সেই স্কলারশিপের পয়সা দিয়ে ঢাকা শহরে জমি কিনা 5 তলা 10 তলা বিল্ডিং বানাইতে পারেন। তো উনি আমার এখানে ধরে কয়, হ্যাঁ তা পারতাম, কিন্তু এইরকম একটা মাইগুলের দেখা পাই। আমি মানে একটু হতভম্বই হয়ে গেল, উনি কি বললেন। এখন উনি প্রায় তো হয়েছেন কয়েক বছর আগে, ওনার ছেলেমেয়েরা বিদেশ থেকে আইসা ডিপার্টমেন্টের টাকা ডিপোজিট করে প্রতি বছর 5 জন না কয়জনকে বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করে গেছে। তা আপনি কোনটা দিয়ে কোনটা মূল্যায়ন করবেন? উনি যে ভালো সন্তান গড়ে দিয়ে গেছে, সেই সন্তানটা একজন অস্ট্রেলিয়া থেকে, আরেকজন কানাডা না আমেরিকা থেকে আইসা বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য বৃত্তির বন্দোবস্ত করে দিয়ে গেছে। তো ওনার ছেলে মেয়েরা ভবিষ্যতে কি করবে? এই ডাক্তার সাহেব, যে ডাক্তার সাহেব এখানে এসে কথা বলছে বাবা খালি হারিয়ে ফেলা দিকে, সে কি করবে উনিও জানেন না, আমরাও জানি না, একমাত্র গায়েব জানে। তো কাজে ওনাকে মূল্যায়ন করতে গিয়ে বিত্ত সম্পদ ওনার আগে যা ছিল এখন কমে গেছে, এই কথা বলা আমি বিরোধিতা করতেছি। এবং আমি মনে করতেছি ওনার 1 কন্যা এবং 2 সন্তান এবং স্ত্রী, এনারা সবাই আমাদের দেশ এবং জাতির জন্য অমূল্য সম্পদ। আর এই অমূল্য সম্পদের একটা অতি ক্ষুদ্র প্রমাণ হচ্ছে এইটা। এবং আমরা যেটা সবাই কামনা করতেছি যে ইনি, আপনারা 100 ধরেছেন, আমি 120 ধরেছি। তার কারণ হচ্ছে এইটা ইরান টার্কি অঞ্চলে, সেন্ট্রাল এশিয়া অঞ্চলে 120 না ধরলে ধরা হয় যে তুমি আল্লাহর উপর তোমার কম, বিশ্বাস কম, তুমি এমন ভাবে দোয়া করতেছো না যে লোকটা 120 বছর বেঁচে থাকে। এখন জেনেটিক্যালি প্রমাণ হইতেছে যে মানুষের ক্ষমতা আছে, প্রায় প্রতিটা মানুষটাকেই যদি সঠিকভাবে খাওয়ানো যায়, সঠিক পরিবেশে দেওয়া যায়, তাহলে প্রত্যেকের জীবন আসলে 120। এটাই একেবারে নতুন করে আবিষ্কৃত। কিন্তু ওই দেশে কিন্তু এটা রূপকথা, ওই দেশে কিন্তু এটা রূপকথা। ছোট ছোট বাচ্চারা দাদা দাদিকে দোয়া করতে আসে, বলে দাদা তুমি যেন 120 বছর পর্যন্ত বাঁচো, এই কথা বলে বিদায় নেয়। এইটা ওদের দেশে রূপকথা, কিন্তু এই ছোট্ট বাচ্চারা বলতে থাকে। এবং এটা বলতে থাকে, দাদা হেসে সেই বাচ্চার মাথায় হাত দিয়ে বলে আল্লাহ আল্লাহ তোমার কবুল করো। এই যে রূপকথা আর বাস্তব কথা, এখানে একজন নবীন কবি একটা গল্পের সারাংশ আমাদের বলার চেষ্টা করেছে। আমি সত্যি কথা বলতে কি, গত রাত্রে প্রথম 3টা পড়েছি, একেবারে লাইন বাই লাইন পড়েছি। তো আমি তো সাহিত্যের লোক না, রূপকথারও লোক না। আইন হলো পৃথিবীতে সবচেয়ে নিরস, নিষ্ঠুর এবং অনেক ক্ষেত্রেই ধ্বংসাত্মক জিনিস। আর কালো আইন হইলে এটা আরো মারাত্মক মানুষের জীবনের জন্য। আর আমাদের দেশে কালো আইনে ভরা, কিন্তু এই কালো আইন আর সাদা আইন বোঝার জন্য মানুষের জীবন শেষ করে ফেলা লাগে। এই শেষ করতে করতে তারপরে আর করার কিছু থাকে না, ওই চিনতেই শেষ হয়ে যায়। তো আমি আর কথা বাড়াবো না, আমি শুধু আশাই করব না, শুধু দোয়াই করব না, আমি দাবি করব যে প্রতি বছর আপনি একটা করে বই দেখবেন। এবার আমার শেষ 2টা বাক্য আপনার কাছে পছন্দ নাও হতে পারে, তবু আমি বলবো, আপনাকে হয়ে যেতে হবে ওই বাবুটার মতো ছোট্ট, এবং ওই বাবুটার মতো চিন্তা করতে হবে। কারণ এই বাবু যাতে মোবাইল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আপনার বই নিয়ে বসে, এই শক্তি অর্জন করা এত সহজ নয়। এই শক্তি অর্জন করেছিল জামালউদ্দিন রুমি, এই শক্তি অর্জন করেছিল টলস্টয়, এই শক্তি অর্জন করেছিল এইসব। আমাদের দেশে কাজী নজরুল ইসলাম ছাড়া আর অন্য কোনো মধ্যে এই প্রবণতা পাওয়া যায় না। কাজী নজরুল ইসলামের মধ্যেই দেখবেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে সমস্ত কবিতা আছে, ওদেরকে পড়ে শোনাবেন, দেখবেন যে ওরা কি মজা পায়। আমি সেদিন এক ছেলেকে, আমার এক ছাত্র জাজ, তার ছেলেকে শুনাইতে গেলে সে বলে কি, এটা তো আমার 5 বছর বয়সের পড়া, আমার এখন 12 বছর হয়েছে, আপনি আমার 12 বছর বয়সে কেন 5 বছরের বয়সের পড়া দেন, আপনার আমাকে 12 বছর বয়সের পড়া দিন।
তা আমি তো একটু ইয়েই হইলাম, পরে দেখি যে সত্যি সত্যি 12 বছরের ছেলে পেলেদের জন্য কবি নজরুলের সরাস। তা এই জাতি বড় হোক, এই জাতি সমৃদ্ধ হোক, এই জাতি হকের পথে আসুক, এই জাতি অসাধারণ বুদ্ধিমান জাতি। আমরা শঙ্কর জাতি, দেখেন তাকে একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক, কোনো মিল নেই। এইরকম শঙ্কর জাতি পৃথিবীতে প্রায় নাই বললেই চলে। এত বুদ্ধিমান জাতি পৃথিবীতে নাই বললেই চলে। একটাই আমাদের অসুবিধা, যে শয়তানের পাল্লায় আমরা পড়ে গেছি। এই শয়তানকে একটু পরাস্ত করা খুব বেশি না। জাতি একত্রিত হয়ে গেলে, মানুষ একত্রিত হয়ে গেলে ইবলিস পর্যন্ত বিতাড়িত হয়ে যায়, ইবলিস পর্যন্ত পরাজিত হয়ে যায়। আর মানুষরূপী শয়তানরা তো কিছুই নেই। তো কাজে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি একটু বেশি সময় নিয়ে গেছি, সেই জন্য আমাকে মাফ করবেন। আবার আপনাদের সাথে কোথাও না কোথাও দেখা হবে। আপনি তো অনেক অল্প বয়সে বলতেছিলেন, যৌবন বয়সে সিলেটে আসছেন। আমি মাত্র কয়েক মাস আগে আসছি। কয়েক মাস আগে এসে আমি যে চলাফেরা করতেছি, শুধু জ্যামের মধ্যে পড়লে মনে করে ঢাকা শহরে এসে গেলাম নাকি। জ্যামের মধ্যে পড়লেই শুধু এটা জ্যাম থেকে মেইন জায়গাটা থেকে বাইরে চলে গেলে যখন দেখি যে খাঁটি সিলেটি কথাবার্তা বলতেছে, আমি অর্ধেক বুঝি তো অর্ধেক বুঝি না, অনেক সময় ভুল বুঝি, এমনকি দোকানদারটাও ভুল বুঝি। তখন আমার খুব ভালো লাগে যে আরে বাংলাই বুঝি না আমি এখন পর্যন্ত, পড়াশোনা করার এখনো অনেক বাকি আছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার দিকে লক্ষ্য রাখবেন, সবাই সবাইকে সমৃদ্ধি এবং উন্নতির পথে আগিয়ে নেওয়ার কাজে সাহায্য করবেন। পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ থেকে নিজেদের দূরে রাখলে নিজেদেরই লাভ, অন্য কারোর কিছু না, নিজেদেরই লাভ। আপনি লোভ কমাইবেন, নিজে লাভবান হবেন, হিংসা কমাবেন, নিজে লাভবান হবেন। কে কি বললো না বললো সেই সব দিকে তাকে। আমার একজন ছাত্র বসে আছে দেখতেছি এতক্ষণ, আমি তো অবাক হয়ে যেতেছি। আমি তো সে মনে করছি সেই ছাত্র এতক্ষণ কোথায় চলে গেছে, এখনো দেখি সে বসা এখানে। তো আল্লাহ তোমাকেও কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম আফতাব চৌধুরী। এই অনুষ্ঠানে আমি সভাপতির দায়িত্ব পালন করছি। সভাপতির দায়িত্ব কি আমরা সবাই, কেউ বলতে পারবেন সভাপতির দায়িত্ব কি? নাথিং, কিছুই না। এখানে বসে বসে শুনতে হয় এবং তারপরে কনক্লুশনে গিয়ে কিছু কথা বলতে হয়। আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যিনি একটি বই লিখেছেন, আমাদের ডাক্তার মজিদ সাহেব, যে আজকের যে উপস্থিতি সে অত্যন্ত সন্তুষ্টজনক। আমি এখন পর্যন্ত 25টা বই লিখেছি। আমার সামনে একজন বসে আছেন এবং বক্তব্য দিয়ে গেলেন, যিনি জসিমাল ফাহিম। তার বয়স আমার বয়সের অর্ধেক এবং বই তিনি লিখেছেন 47টা অথবা 57টা, 52টা বই লিখেছেন। আমরা তাকে একটা করতালি দেই। অসাধারণ মেধাবী একজন মানুষ, তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। অনুষ্ঠানের আজকে যিনি সঞ্চালক, খুব চমৎকারভাবে সঞ্চালনা করছেন। এখানে মুখ্য আলোচক হিসেবে আছেন আমাদের একই সঙ্গে, আমাদের সামান্য কদিনে বেশি ডিফারেন্স আমাদের বয়সের, এবং আমরা একই বেচের ছাত্র পড়াশোনা করেছিলাম আমরা। তিনি একজন দেশবরেণ্য কবি। প্রায় প্রতিটি অনুষ্ঠানে তাকে দেখা যায় তিনি বই নিয়ে আলোচনা করেন। মুখ্য আলোচক হিসাবে বা প্রধান অতিথি হিসাবে তিনি চেয়ারটি আলোকিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যিনি আসেন, ডিন রাকিব রাবিয়া, লিডিং ইউনিভার্সিটি ডিন। লিডিং ইউনিভার্সিটি বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর প্রাইভেট ইউনিভার্সিটি, যেখান থেকে হাজার হাজার ছাত্র পড়াশোনা করে দেশ এবং বিদেশে প্রতিষ্ঠা লাভ করছে। বই লিখবেন, মজিদ সাহেব বই লিখেছেন, শুরু করেছেন 65 বছর বয়সে, 64 বছর বয়সে। 1994 সালের 1 জানুয়ারি তিনি সিলেটে এসেছেন, প্রায় 28 বছর। এই 28 বছর সিলেটের থেকে তিনি কি করেছেন? ডাক্তারের পেশায় নিয়োজিত ছিলেন, ছেলেকে ডাক্তার বানিয়েছেন, মেয়েকে শিক্ষক বানিয়েছেন, আরেক ছেলেকেও, সে ছেলেও উপযুক্ত। এদিক দিয়ে তিনি সার্থক। বই আমি লিখি, জসিমাল ফাহিম বলতে পারেন। এখানে যারা বক্তব্য দিয়ে গেছেন তাদের সবাই কিন্তু কেউ বই লিখেছেন, কেউ বই লিখছেন, কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক। যেমন
আলিমুদ্দিন আলম, যিনি সেকেন্ড বক্তা ছিলেন এখানে, আলোচক ছিলেন, তিনি একটি পত্রিকার সম্পাদক, আমাদের ডাক পত্রিকার সম্পাদক, দীর্ঘদিন থেকে পত্রিকার সম্পাদনা করে আসছেন এবং ঢাকার একটি সাহিত্য পত্রিকা, সাহিত্য ম্যাগাজিনের তিনি সিলেটের বিভাগীয় প্রতিনিধি, চমৎকার বক্তব্য দিয়ে গেছেন এবং প্রাণ উজাড় করে তার বক্তব্য আমি যা লক্ষ্য করলাম, তিনি মন উজাড় করে, প্রাণ উজাড় করে তিনি তার বক্তব্য অত্যন্ত সুন্দর চমৎকার উপস্থাপন করেছেন। যারা এই বক্তব্য দিয়েছেন মজিদ সাহেবকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন আরো বই বেশি লেখার জন্য। আমি নিরুৎসাহিত করার জন্য বলছি না, আমি একটু কথা বলি আপনাদেরকে। আমি যে বললাম যে আমি 25টা বই লিখেছি, আমি আমার একটা বই প্রায় বছরখানেক আগে আমার এক রিলেশনের বাসায় নিয়ে গেলাম। বইটি, তিনি আমার সম্পর্কে শ্বশুর হন। বইটি নিয়ে দেখলাম তিনি বেডরুমে বিছানায় বসে আছেন এবং তার পাশে একটা ফ্রিজ আছে। আমি তাকে বইটি দিয়ে বললাম যে আমার বইটি আমি লিখেছি, এটা আমার এত নম্বর বই। ইনি বইটা হাতে নিলেন, আমার সঙ্গে কতক্ষণ গল্প করলেন, আলাপ আলোচনা করলেন, আর ওই বেডরুমের ভিতরে ফ্রিজ ছিল, ওই ফ্রিজের ভিতরে বইটা রেখে দিলেন এইভাবে। বাস আমি ভাবলাম হয়তো তিনি অবসরমত বইটি পড়াশোনা করবেন। কতদিন গেল, প্রায় 3-4 মাস গেল, আমি হঠাৎ করে আবার ইনার বাসায় গেলাম একটা বিশেষ কাজে। গিয়ে দেখতে পেলাম বইটির সামান্য 1 ইঞ্চি জায়গা ওই ফ্রিজের উপর দিয়ে বেরিয়ে আসছে। আমি বুঝলাম যে আমার যে দেওয়া বইটি আর কি। আমি বইটি হাতে নিলাম, নিয়ে বললাম বইটি আমি দিয়েছিলাম আপনাকে, কিন্তু এখন মাকড়ের জাল দুলাবালিতে সব বইটি ময়লা হয়ে গেছে। আমি আর তাকে ধরা দিই নাই, মনে মনে বললাম যে এটা তো সাংঘাতিক কথা। আমি একটা পুরোনো পত্রিকা পেলাম, ওই পত্রিকাতে বইটি প্যাক করে সঙ্গে নিয়ে আসলাম যে আমার বইটা আর অপমানিত হোক না। আমাকে অপমানিত করা হোক বাধা নাই, কিন্তু বইটি যেন আর অপমানিত করা না হয়। কারণ একটা বই কাউকে দিলে বইটি পড়তে হয়, দেখতে হয়। আমি দুর্ভাগ্যবান যে আমি যে বইটি আমাকে কবি সিদ্দিক সাহেব এবং আলিমুদ্দিন আলম সাহেবের বাসায় নিয়ে দিয়ে আসছিলেন, আমি সময় পাইনি পড়ার, কিন্তু আমি একটি গ্লাস দেখেছি। ভূমিকা যিনি লিখেছেন, ভূমিকা কিন্তু কে লিখেছেন নামটা উল্লেখ নাই, এটা থাকলে সুবিধা হতো, কারণ আপনাকে নিয়ে এক সময় গবেষণা করা হবে। যিনি বইটি লিখেছেন, ভূমিকা লিখেছেন, তাকে নিয়েও গবেষণা, সঙ্গত কারণে তার নামটা আসা উচিত এবং আসবে হয়তো, কিন্তু এটা হয়তো ভুলবশত হোক বা ইচ্ছাকৃত বা হোক, ভূমিকায় যিনি লিখেছেন তার নামটি এখানে নাই। কিন্তু আপনি যে একজন বৃক্ষপ্রেমিক সেটা আমি পড়েছি, কারণ বইটি পাওয়ার পর, যে কোনো বই পাওয়ার পর ফ্ল্যাপে কি লেখা আছে সেটা পড়ে নেই। আপনি যে আমার মতো বৃক্ষপ্রেমিক, আমিও বৃক্ষরোপণ করে 1998 সালে আমি জাতীয় পুরস্কার পেয়েছি এবং শত শত নয় হাজার হাজার, মনে হয় লক্ষাধিক বৃক্ষ চারা আমি রোপণ করেছি এবং বিতরণ করেছি। আপনার শাহজালাল ইউনিভার্সিটি থেকে গেলে দেখবেন প্রচুর গাছপালা আমার লাগানো আছে। ক্যান্টনমেন্টে গেলে দেখবেন, অন্ধকূলা সমুদ্রে দেখবেন, এমসিরুন, প্রায় সব জায়গায় যেখানে সুযোগ পাই গাছ লাগিয়েছি। আমি শাহজালাল উপশহরে প্রচুর গাছ লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গাছগুলো এখন কেটে ফেলা হচ্ছে। একটা বিশেষ চক্রান্ত করে এই গাছগুলো কেটে ফেলছে এবং এটা এখন বিরানব্বই হয়ে যাচ্ছে। আমি প্রতিবাদ করেছি, আমি সরকারকে জানিয়েছি এবং এটা ইনকোয়ারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ইনকোয়ারি হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি হয়। সে যাক, এখন বই নিয়ে আমি আলোচনা করি। এই বইটি পড়ে আমি এটা অনুধাবন করতে সক্ষম হয়েছি যে পাবনা কিন্তু এটা বাংলাদেশের মধ্যে একটা চমৎকার জায়গা। সেখানের মানুষজন, আপনারা হয়তো অনেকেই জানেন যে পাবনার মানুষজন খুব শান্তশিষ্ট, নম্র, ভদ্র এবং শিক্ষিত। তাদের মধ্যে রাগ গোসা খুব কম। আতিকুল আলম সাহেবের বাড়ি পাবনা। আতিকুল আলম সাহেব বাংলাদেশের চিফ রিপোর্টার ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ইনি এখন নেই, মাত্র গত বছর মারা গেলেন ভদ্রলোক। তো এই পাবনা থেকে তিনি এসে সিলেটে দখল করে ফেলছেন। ইনশাল্লাহ তার এই দখলটা যেন স্থায়ী হয়। তিনি ইতিমধ্যে একটি ফ্ল্যাটও কিনেছেন, ছেলেরা এখানে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাকে সিলেটের নাগরিকত্ব আমাদের দেওয়ার মানে খায়েশ আমরা বলবো আমাদের মধ্যে সবার মধ্যে আছে। আপনি সিলেটে থাকবেন, সিলেটকে আরো দান করবেন, আপনার জ্ঞানের ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ, সেটা বইটি যারাই পড়বেন তারাই অনুধাবন করতে সক্ষম হবেন। আজকাল কিন্তু এই যে ছোট্টকালের আমাদের দাদা দাদিরা আমাদের যখন দুষ্টমি করতাম তখন কুলে নিয়ে বসে গল্প করতেন। ওই গল্পগুলো কিন্তু খুব সাংঘাতিক সুন্দর সুন্দর গল্প। আর আমাদেরকে জ্ঞান আমাদের কতটুকু আছে সেটা জানার জন্য মাঝে মধ্যে প্রশ্ন করতেন। যেমন একটি প্রশ্ন আমার মনে পড়লো, এখানে বসে বসে চিন্তা করলাম, 3 কোনা মাঝে গাত বাঙ্গাস নাতে খাইবে লাত। আপনারা কে এটা বলতে পারবেন? কেউ উত্তর বলতে পারবেন? এখন কিন্তু এই সমস্ত চর্চা নেই, এই জন্য হয়তো অনেকেই বলতে পারবেন না, কিন্তু মনে মনে চিন্তা করতেছে বিষয়টা কি। 3 কোনা
মাঝে গাত বাঙ্গাসনাতে খাইবে লাত। এটা কি হবে আমি বলে দিই। আমরা যে গড় ঝাড়ু দেওয়ার পরে, সিলেটি ভাষা হেওয়াত বলে, গড় ঝাড়ু দেওয়ার পরে আমরা ময়লা যেগুলো আছে একটা বাঁশ দিয়ে তৈরি করা একটা হেওয়াতই বলে আর কি সিলেটে। এটা 3 কোনা, মাঝে একটা গাত আছে, ঠিক না? বাঙ্গাসনাতে খাইবে লাত, ওইটা হেওয়াত, হেওয়াতে নাম হচ্ছে ওইটা। গড়ের ভিতরে ঘর, হাত বাড়াইয়া দেওয়ার মশারি, ঘরের ভিতরে ঘর, হাত বাড়াইয়া দেওয়ার মশারি। কিন্তু আমরা তো অনেকেই জানি না, আমরা চিন্তা করি না। এগুলো তো ছোটকালে শিখছিলাম, আমি দেখছিলাম। আমি এখানে বসে চিন্তা করলাম ওই বইটিতে এই জাতীয় লেখাগুলো আছে এবং অত্যন্ত সমৃদ্ধ লেখাগুলো। আপনারা যারাই পড়বেন আমি নিশ্চিত বলতে পারি যে আপনাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে, আপনাদের জানার ভান্ডার সমৃদ্ধ হবে। আজকাল কি ছেলে মেয়েদেরকে আমরা বই দেই না, বই উপহারও দেওয়া হয় না। এবং বইটা অনেকেই মনে করেন বিয়ে শাদিতে হয় কি, অনেকেই বলেন কি এটা নিয়ে আসছেন, বইটা দেওয়া হয় না বিয়ে শাদিতে, জন্মদিনে বইটা দেওয়া হয় না। কারণ বই কেউ পড়ে না, এবং যাদের জন্য বই নিয়ে যাবেন তিনি বলবেন এমন একটা জিনিস দিলেন যেটা কোনো কাজে লাগবে না, আমার তো জায়গা রাখারই জায়গা নেই। আমার বাসায় বলি, আমার যে ব্যক্তিগত লাইব্রেরি আছে, যারা আমার বাসায় গিয়েছেন, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায় 2000 বই আছে, 2000-এর উপরে বই আছে আমার লাইব্রেরিতে। এবং আমি মনে মনে চিন্তা করি যে আমার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, এত বেশি দিন থাকার কথা না। আমার 3 ছেলে, 3জনই শিক্ষিত, 3জনই মাস্টার্স MBA করেছেন, এবং আমার 3 জন ছেলের বউ 3জনই মাস্টার্স। কিন্তু আমি জানি আমার পরে এই বইগুলো থাকবে না। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি পরে বইগুলো থাকবে না, না থাকারই কথা। আর মাঝে মধ্যে আমি টের পাই, আমার ছেলের বউ বলে এখানে তো অন্যান্য জিনিস সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলে ড্রয়িং রুমের ইম্পর্টেন্স আরো বেড়ে যেত। কিন্তু বইটা যে কত মূল্যবান, সেও মাস্টার্স এবং সে একজন লয়ার, কিন্তু তার মাঝে মধ্যে টের পাই সে ওটা চিন্তা করে যে আব্বু টাকার যাওয়ার পরেই আমরা এগুলো সরিয়ে অন্য কোনো জিনিসপত্র রাখবো, যাতে ওরা আরো সুন্দর করে এটা সাজিয়ে গুজিয়ে রাখা যায়। আমার বক্তব্য সংগত দীর্ঘায়িত করবো না। আমি ছোট্ট একটি ঘটনার কথা বলি। শাহজালাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, যিনি শিক্ষক আমাদের শ্রদ্ধাপাত্র। আমরা কিন্তু শিক্ষকদের সম্মান করি, শ্রদ্ধা করি। আমার মনে পড়ে আমি যখন ক্লাস 8-এ পড়ি, শামসুদ্দিন শাহপুরে জকিগঞ্জ স্কুলে একজন টিচার ছিলেন, এবং ক্লাস 8-এ পড়ি। আমাদের টিনের গড় ছিল, নিচে পানি ছিল, আমরা স্কুলে গিয়ে সেচন করে পানিটা ফেলে দিয়ে ক্লাস করতাম। উপরে গুণের গুঁড়া মানে ছোট ছোট বাসার সাজ ছিল, ছোট গুণের গুঁড়াগুলো উপরে থেকে নিচে পড়তো, মাঝে মধ্যে আমাদের মাথা পড়তো, টেবিলে পড়তো, বই পড়তো, নষ্ট হয়ে যেত। ওই শিক্ষক ক্লাসে ঢুকলেন, আমি তাকে খুব শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, তিনিও একটু আদর করতেন। আমি কিন্তু ওই চেয়ারটা একটু পাকিয়ে রাখলাম, উল্টিয়ে রাখলাম। তো স্যার ক্লাসে ঢুকেই বললেন এটা কে করেছে? আমি খুব সাহসের সাথে বললাম স্যার আমি করেছি। এটা যে বেয়াদবি সেটা আমি জানতাম না। আমাকে স্যার বললেন স্ট্যান্ড আপ অন দি বেঞ্চ, এই ঠিক লাইনটা আমার মনে আছে, স্ট্যান্ড আপ অন দি বেঞ্চ। আমি কিন্তু দাঁড়িয়ে গেলাম চেয়ারের উপরে, বেঞ্চের উপরে দাঁড়িয়ে গেলাম, এবং দাঁড়িয়ে আমার চোখে দিয়ে পানি পড়লো যে আমি একটু ভালো কাজ করলাম, আর স্যার আমাকে বললেন স্ট্যান্ড আপ অন দি বেঞ্চ। কেন এটা হলো? এটা যে বেয়াদবি সেটা আমি জানতাম না, আমি সরল মনে এটা করলাম। তো স্যার আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারতেন যে তুমি এটা কেন করলে। তার মেজাজটা এত বেশি খারাপ হয়েছে, তিনি রাগান্বিত হয়ে গেলেন, আমাকে বললেন স্ট্যান্ড আপ অন দি বেঞ্চ। আমি মিনিট 2 পরে আমাকে স্যার বললেন তুমি কেন এটা করলে? আমি বললাম আমি খুব সরল মন নিয়ে এটা করলাম এই জন্য যে আপনার যে পরিষ্কার কাপড় গায়ে দিয়ে আসছেন, আপনি যদি চেয়ারে বসেন গুণের গুঁড়া পড়ে, তাহলে চেয়ারটা আপনার কাপড়টা আপনার নষ্ট হয়ে যাবে। আপনার কাপড়টা যাতে নষ্ট না হয় এই জন্য আমি এটা করলাম। আমি দেখলাম আমার এই কথা শুনে স্যারের চোখ দিয়ে পানি আসছে। এই যে সিনিয়র স্যাররা আছেন, এনারা তো ডিভোশন নিয়ে ছেলেদেরকে পড়ান, ছেলে মেয়েদেরকে পড়ান, এবং ব্যক্তিগতভাবে এত শত শত হাজার হাজার ছাত্রের মধ্যে যে ছাত্রকে এই ছেলেকে চিনে ফেললেন স্যার, যিনি আমার ছাত্র, ছেলে আমার ছাত্র। এটা কিন্তু আজকালকার দিনে যারা প্রকৃতপক্ষে শিক্ষক, যারা টিচার, যারা জ্ঞানকে বিতরণ করেন, তাদের মধ্যে সেই অনুভূতি আছে, সেই মহানুভবতা আছে, যার জন্য ব্যক্তিগতভাবে প্রত্যেক ছাত্রকে তারা চিনেন, জানেন। অন্তত সবাইকে না জানলেও ম্যাক্সিমাম ছাত্রকে বা ছাত্রীদের নামও জানেন, এবং এটা চিন্তা ভাবনা করেন যে এদের ভবিষ্যৎ কিভাবে গড়া যায়, তারা পরামর্শ দেন ঠিক একইভাবে। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে
আমি ডক্টর মজিদ সাহেবকে বিনয়ের সাথে বলবো, আপনি চালিয়ে যান, বই আপনি লিখবেন, বই আপনি প্রকাশ করবেন, বই আপনার পাঠক আছে, পাঠক পড়বে, আর পড়ুক আর না পড়ুক আপনার স্যাটিসফ্যাকশন হবে যে আমি আমার বক্তব্য যেটা, আমার যে জানার যেটা আছে, আমি সেই বইতে লিপিবদ্ধ করলাম। দিস ইজ দ্য অনলি থিং। এই বই এটাই কিন্তু থাকবে, আমার সুন্দর কাপড় থাকবে না। আমি কিন্তু সত্যি কথা বলছি, আমার 7-8টা শার্ট এর বেশি হবে না, আমার 5-6টা প্যান্ট আছে, এর বেশি হবে না। বাট আবার একটা ভাগ দিয়ে বলি, আমি অত্যন্ত বিত্তশালী একজন সাংবাদিক, আমি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, আমি সরকার থেকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরস্কার পেয়েছি। আমি মনে করি আমার সব কিছু বাদ দিয়ে আমি বই লিখি, এবং এখন পর্যন্ত আমার 25টা বই, 24টা বই বেরিয়েছে চলে আসছে, এবং 25 নম্বর বইয়ের কাজ চলছে, ইনশাল্লাহ মাস 2 ভিতরে আসছে। এবং আমার বইটা ছাপাতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়। 1000 বই আমি ছাপাই এবং কোনো বই আমি বিক্রি করি না। দেয়ার ইজ নো রেকর্ড এট অল। আমি কোনো বই বিক্রি করি না। আমি আপনার লিডিং ইউনিভার্সিটি আমার 25-26টা বই দেওয়া আছে, ক্যারিয়ার কলেজে আছে, ক্যান্টনমেন্টে আছে, যতটা গণগ্রন্থাগার আছে, যতটা বাংলাদেশে 103টা না 5টা 7টা ইউনিভার্সিটি আছে, এমন কোনো ইউনিভার্সিটি নাই যে ইউনিভার্সিটিতে আমি 2টা 3টা 4টা বই পাঠাইনি, এমন কোনো ইউনিভার্সিটি নাই। সব ইউনিভার্সিটি আমি পাঠাই। আমার কুরিয়ার খরচ 25 টাকা 30 টাকা খরচ করে, এবং বইয়ের দাম আর যা আছে সব লস চিন্তা করে বিবেচনা করে আমি এটা এই জন্যই করি যে আমি তো থাকবো না, আমার তো দিন ফুরিয়ে আসছে, বাট ইট উইল স্পিক অন মাই বিহাফ। আমার পক্ষে এই বইগুলো কথা বলবে। আপনি লিখেন, আপনি লিখে যান, এবং যারাই এখানে আছেন, কবি আছেন, সাংবাদিক, অত্যন্ত প্রতিষ্ঠিত লোকজন, সম্মানিত লোকজন, অত্যন্ত গুণী লোকের আপনার অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে। এটাও আপনার জন্য ইট ইজ এ ম্যাটার অফ প্লেজার পার্ট। যারা এই বক্তব্য দিয়েছেন, চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা ক্রিম অফ দ্য সোসাইটি, সমাজে উচ্চ পর্যায়ের লোকজন আপনার বই প্রকাশনা অনুষ্ঠান। সাধারণত বই প্রকাশনা অনুষ্ঠানে এত লোকজন সমবেত হন না। আমাদের দেশে তো একটি জিনিসের অভাব নেই, সেটা হচ্ছে মানুষ, কিন্তু মানুষকে কোনো ভালো কাজে পাওয়া যায় না। ঢাকা ইউনিভার্সিটি যে ঘটনাটা বলতে চেয়েছিলাম, এক প্রফেসর, জাপানে তার এক ফ্রেন্ড এবং মালয়েশিয়ার একজন ফ্রেন্ড, 3 জন ঢাকা বুড়িগঙ্গা নদীর নৌকা বাইচ করতে গেলেন। নৌকা বাইচের সময় মৌজ, সিলেটি ভাষা বললাম মৌজ, খুব বুড়ে তারা ছিলেন। তো জাপানের যে ভদ্রলোক, তার হাতে একটা দামি ঘড়ি ছিল, সেই মৌজ মানে ফুর্তি করতে আনন্দে একেবারে মানে পাগল হয়ে সে তার ঘড়িটা নদীতে ফেলে দিল। তো বাকি যে 2 জন ছিলেন তারা জিজ্ঞেস করলেন, আপনি ঘড়িটা, এত দামি ঘড়িটা নদীতে ফেলে দিলেন, কারণটা কি? আমাদের দেশে তো বৃত্তের অভাব নেই, আমরা তো ঘড়ি ম্যানুফ্যাকচার করি, আমরা ঘড়ি তৈরি করি, আমাদের কোনো অভাব নেই। এটা ঘড়ি গেল, ঠিক কি হলো, মুক্ত করলাম। এটা দেখে মালয়েশিয়ার বদলু, তারা তো ধনী দেশের লোক, তার গাড়িটা খুব দামি কুট ছিল, বদলু কুটটা নদীতে ফেলে দিলেন। তো তারা জিজ্ঞেস করলেন যে আপনি কুটটা ফেলে দিলেন, এটা তো ঠিক হয় নাই, এটা ভালো জিনিসটা ফেলে দিলেন, ঠিক হয় নাই। তো তারপরে 2 জনই তো তাদের ক্রেডিট দেখিয়ে দিলেন। 3 নম্বর যিনি ব্যক্তি, বাংলাদেশের প্রফেসর, স্যারের মতো প্রফেসর, তিনি কি করলেন, 2 জনকে লাফতি মেরে নদীতে ফেলে দিয়ে বললেন, আমাদের দেশে মানুষের অভাব নেই। এবং সত্যি আমাদের দেশে মানুষের অভাব নেই, কিন্তু ভালো কাজের জন্য মানুষ পাওয়া যায় না। গাছ লাগানোর জন্য মানুষ পাওয়া যায় না, গাছ কাটার জন্য মানুষ পাওয়া যায়। ভালো কাজের জন্য স্যার যেটা বললেন, এই যে আপনি এগিয়ে যান, প্রতিযোগিতা করেন, অত্যন্ত সুন্দর চমৎকার একটা পরামর্শ যে আপনি অন্যকে হিংসা করবেন না, প্রতিযোগিতা আপনি করেন, প্রতিদ্বন্দ্বিতা নয়। আমি মাত্র কয়েকদিন আগে সিলেট ক্যান্টনমেন্টে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি সেই ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং মেম্বার। অনুষ্ঠানে গেলাম, তো বয়স্ক এবং গার্জিয়ানদের মধ্যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে। তো জেনারেল মহোদয় গেলেন, মেজর জেনারেল গেলেন, ব্রিগেডিয়ার গেলেন, কর্নেল গেলেন, আর আমি বসে থাকলাম। তো তারা প্রিন্সিপাল আমাকে কর্নেলে নিয়ে বলেন, স্যার আপনি চলে আসেন। আমি যে ওখানে গেলাম, যাওয়ার পরে মানে দৌড় শুরু হওয়ার আগে আমাকে কানে কানে বললেন, স্যার আমাদের জেনারেল মহোদয়কে ফার্স্ট করতে হবে। তার মানে আপনি আস্তে আস্তে যাবেন, ওনার পিছনে যাবেন, আপনি বেশি দৌড়াতে পারেন কিন্তু তারপরে যাবেন না সামনে, ওনাকে ফার্স্ট করতে হবে। আমি বললাম আই এম নট গোয়িং, আমি চেয়ারে বসে গেলাম। তো এই যে প্রতারণার মনোভাব নিয়ে আমরা চলি, চাটুকারিতার মনোভাব নিয়ে চলি, ইট ইজ টু বি স্টপ। এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে, আমাদের প্রতিযোগিতা করতে হবে। আপনি দৌড়ান, আমিও দৌড়াই, আপনি ফার্স্ট হন, অসুবিধা নাই, প্রতিযোগিতা করে না, আমাকে ধাক্কা মেরে ফেলে আপনি ফার্স্ট হওয়ার চেষ্টা করবেন না। ইট ইজ এ ব্যাড সিস্টেম প্রিভেইলিং দ্য সোসাইটি।
আমার এই বইয়ের অনুষ্ঠানটা যদি রাখা হতো তাহলে আরো সুন্দর হতো। বাংলা একাডেমিতে, আমি বাংলা একাডেমির একজন মেম্বার, বাংলা একাডেমিতে যে বই প্রকাশন হতো ওখানে কিন্তু একটা সুবিধা আছে। ওই বাংলা একাডেমি যখন মেলা হয় বা কোনো অনুষ্ঠান হয় অনেকেই এমনিতেই চলে যান। যদি সুযোগ পাই এটা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখবো, প্রধান অতিথি বা বিষয়ভিত্তি দেবো। আমরা তখন ছোট্ট ছিলাম যখন আমাদের সিনেমা হল দেখার পয়সা থাকতো না, ছিলই না। সিনেমা দেখা তো দূরের কথা, ভাত খাওয়ারও পয়সা ছিল না। এটা বলতে লজ্জার কিছু নেই। আমরা বালিশের নিচে যখন পড়াশোনা করতাম সমস্ত দিনের যা খরচ করা পকেটে যে 1 আনা বা 2 আনা, 1 আনার তখন দাম ছিল, এটা কালাম আজাদ সাহেব বলতে পারবেন 1 আনার দাম কত ছিল। কারণ আমরা তো একই বয়সী, আমাদের কন্টেম্পোরারি। আপনারা এখানে যারা আছেন সবাই আমাদের জুনিয়র, আমাদের অর্ধেকের বয়সের বেশিরভাগই এখানে হবেন বা তারও নিচ্ছে। তখন পয়সার দাম ছিল, আমরা কষ্ট করে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কাউকে পিছনে মেরে ধাক্কা মেরে সামনে যাওয়ার জন্য আমরা কোনোদিন চেষ্টা করিনি এবং এখনো করি না। আপনাদের সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন। মহান আল্লাহর দরবারে এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি এবং সবার কাজও এখানে শেষ করছি। জানি না পরবর্তী পর্যায়ে কিছু আছে কিনা, যদি তাকে তো ভালো, আর না থাকলে তোমরা চলে যাবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সম্মানিত শ্রদ্ধা সভাপতিকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার হাফিজ এবং মামুন ভাইকে এবং প্রকাশক ডাক্তার আরিফকে, এবং বইটি সবাই হাতে নিয়ে আমরা একটা ছবি তুলব। দুটো বইটি নিয়ে আমরা সবাই ছবি তুলব। ডাক্তার আরিফ, ডাক্তার হাফিজ এবং মিস্টার মামুন। এবং ডাক্তার মজিদ সাহেবের জামাতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডাক্তার মজিদ সাহেবের জামাতা। জি, ম্যাডামকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আরো কিছু অনুষ্ঠানের বাকি আছে। আমাদের আজকে সম্মানিত অতিথিকে ফুল দিবেন, প্রধান অতিথিকে ফুল দিবেন সংগঠনের সভাপতি কবি আসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক কবি আসাদ চৌধুরী প্রধান অতিথিকে ফুল দিবেন, যেটা শুরুতে দেওয়ার কথা ছিল, বাট আমরা অনুষ্ঠানের এদিকে সামনে দিই। কবি তারেক মনোয়ার। আমাদের কিন্তু আপ্যায়নের ব্যবস্থা আছে, কেউ যাবেন না, অনুষ্ঠান পরে আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে।
তারেক মনোয়ার ফুল দিবেন কবি কালাম আজাদ স্যারকে। তারেক মনোয়ার। এমদাদ আলী। এমদাদ আলী ফুল দিয়ে বরণ করবেন সভাপতি মহোদয়কে। এমদাদ আলী সভাপতি মহোদয়কে ফুল দিয়ে দেন এবং কবি লিপি খান ফুল দিয়ে বরণ করবেন লেখককে। লেখক ডক্টর আব্দুল মজিদ সাহেবকে ফুল দিবেন লিপি খান। কবি আলিমউদ্দিন সাহেবকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমাদের ডাকে সম্মানিত সম্পাদক কবি আলিমউদ্দিন আমাদের ডাক সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এক ক্রেস্ট দিবেন আমাদের সম্মানিত লেখককে আজকে কবি আলিমউদ্দিন। বিশেষ সম্মাননা কবি কেজে লিপি আপা, তাসলিমা খানম বিপি, আসাদ চৌধুরী, জালালাবাদ কবি ফোরামে লিপি খান জালালাবাদ কবি ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট দিবেন লেখককে। এমদাদ আলী তারেক মনোয়ার লেখককে ক্রেস্টটি একটা সম্মাননা স্মারক আজকে অনুষ্ঠানের জালালাবাদ কবি ফোরামের পক্ষ থেকে সম্মাননা স্মারক লেখককে উপহার দেওয়ার জন্য আমাদের সম্মানিত লেখকবৃন্দকে অনুরোধ করছে। অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, নারী বাদ দেন, নারী পুরুষরা দেখ, নারী আরেকটা দিবে, আরেকটা পদক আছে। মাহমুদ শরীফ, কামরান আহমদ শুভ আসার জন্য অনুরোধ করছি। লেখকের বইয়ের একটা স্মারক উপহার দিচ্ছি জালালাবাদ কবি ফোরামের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে এবং কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করার জন্য। আপ্যায়ন আছে, আপ্যায়ন শেষ করে